হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো বহু প্রতীক্ষার পর তোমাদের জন্য আমি ফাইনালি নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের 2026 সালের বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান। একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব। এবং আমি যে প্রশ্নগুলো বলবো এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো ফার্স্ট ইউনিট টেস্টে প্রচুর কমন কিন্তু আমার ভিডিও থেকে এসেছিল। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আমি একদম তোমাদের সিলেবাস থেকে শুরু করে কি কি প্রশ্ন আসবে সব আলোচনা করব। তো প্রথমে সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের সিলেবাস দেখো, তোমাদের ক্লাস 8-এ সেকেন্ড ইউনিট টেস্টে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ভৌত পরিবেশ, তাপ, এবং দ্বিতীয় হচ্ছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া এবং তড়িতের রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও তড়িৎ বিশ্লেষণ, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই 5টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে আছে। তো এই 5টা চ্যাপ্টার থেকে আমি একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বড় প্রশ্ন কি কি পরীক্ষায় আসবে, ঠিক আছে, এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটও করে দিয়েছি, যাতে যারা একটু দুর্বল ছাত্র তারা তো সব প্রশ্ন পড়তে পারবে না, কিন্তু তারাও যাতে ভালো নাম্বার পায় এর জন্য যেগুলো পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা সেগুলো হাইলাইট করে দিয়েছি। তো আলোচনা করব। তো তার আগে বলে দিই, তোমরা যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দেবে, এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। এছাড়া তোমরা যারা এই যে সাজেশান, এর আমি একটা পিডিএফ বানিয়েছি, সম্পূর্ণ পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। একদম এই বইটার মধ্যে তোমরা কিন্তু বড় প্রশ্ন থেকে শুরু করে ছোট প্রশ্নও পাবে। ছোট প্রশ্নের জন্য তোমাদের বই পড়তে হবে না, কিছুই পড়তে হবে না, একদম উত্তর সমেত কিন্তু আছে। তো এটা তোমরা কালেক্ট করে নাও। এটা তোমরা কালেক্ট করলে মাত্র 3 দিনে থেকে 4 দিন এটা যদি তোমরা পড়ো কমপ্লিট হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। ছোট প্রশ্ন থেকে বড় প্রশ্ন সবকিছু আছে, এবং ছোট প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে। তো যারা যারা নিতে চাও আমার অ্যাপ লার্ন উইথ জয় প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে লার্ন উইথ জয়, এবং এই সাজেশন সেকশনের মধ্যে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা ওই নাম্বারেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। তো প্রথম যে অধ্যায় তোমাদের আছে তাপ, তো তাপ থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে দেখে নাও। প্রথম হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এরপরে দেখো 2 নম্বর, যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো 1 ক্যালোরি কাকে বলে। এই যে 1 ক্যালোরি কাকে বলে, 1 ক্যালোরি, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই 1 ক্যালোরি কাকে বলে এটা ভালো করে পড়বে। এরপর দেখো গৃহীত বা বর্জিত তাপের রাশিমালাটি লেখো। 5 নম্বর প্রশ্ন, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। তো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এরপরে তোমাদের যেটা পড়তে হবে, হিমমিশ্র কাকে বলে, উদাহরণ দাও এবং এর ব্যবহার লেখো। তো হিমমিশ্র কাকে বলে এটাও পড়বে। এরপরে 7 নম্বর, বাষ্পায়ন কাকে বলে, তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর যেটা বলছে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। এর সাথে তোমরা যেটা পড়বে, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপর দেখো এই টাইপের প্রশ্ন অনেক আছে, যে শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন। তো এই রকমের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, যে শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়েও দিতে পারে, কিন্তু উত্তর একটাই হবে, তো অবশ্যই তোমরা বুঝে পড়বে। তারপর দেখো 10এরটা বলছে, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন, একই উত্তর। তারপরে থার্মোফ্লাক্সের কার্যনীতি বর্ণনা করো, অথবা থার্মোফ্লাক্সের মধ্যে গরম পানীয় গরম থাকে আবার ঠান্ডা পানীয় অনেকক্ষণ ঠান্ডা থাকে কেন। তো এটা আমি হাইলাইট করিনি, কিন্তু এই থার্মোফ্লাক্সের কার্যনীতি, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা পড়বে। তারপরে দেখো বাষ্পায়ন ও স্ফুটনাঙ্কের পার্থক্য লেখো।
ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে পরিবহন, পরিচলন ও বিকিরণের পার্থক্য। তারপরে সন্ধ্যেবেলা শিশির পড়ে কিন্তু গভীর রাতে শিশির পড়ে কেন? সন্ধ্যেবেলা শিশির পড়ে না কিন্তু গভীর রাতে শিশির পড়ে কেন? এই প্রশ্নটা আমি হাইলাইট করিনি কিন্তু এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই দুটো তোমরা একটু স্টার দিয়ে ভালো করে কিন্তু পড়বে, এগুলো তোমরা হাইলাইটের মধ্যে রাখবে। তারপরে দেখো কুয়াশা কিভাবে সৃষ্টি হয়, এটাকেও তোমরা একটু স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এক্সট্রা 11, 14 আর 15। তারপরে শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? এবং 17 শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো গাণিতিক কিছু আমি প্রশ্ন দিয়েছি। তো এই যে গাণিতিক প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও কি আছে। আমি আর এই প্রশ্নগুলো আলোচনা করছি না, তোমাদের যদি এর উত্তর লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গাণিতিক যে প্রশ্নগুলোর এর উত্তর যদি তোমাদের লাগে তো কমেন্ট করবে, ঠিক আছে? দেখে নাও এই মোটামুটি 4টে, এখানে 4টে আর এখানে 4টে, এই 8টা প্রশ্ন কিন্তু তোমাদের অঙ্ক আছে তাপ চ্যাপ্টার থেকে। তো এগুলো ভালো করে তোমরা করবে। যদি তোমরা না পারো তো আমাকে বলবে, আমি কিন্তু তোমাদের একটা সেপারেট ভিডিও উত্তর সমেত কিন্তু করে দেব। তো এরপরে দেখো, এরপরে চলে আসবো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া থেকে। তো রাসায়নিক বিক্রিয়া থেকে বড় প্রশ্ন কি কি আসবে তোমরা দেখে নাও। প্রথম যেটা সেটা হচ্ছে অনুঘটক কাকে বলে এবং অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনুঘটক কাকে বলে এবং অনুঘটকের বৈশিষ্ট্য। তারপরে পার্থক্য লেখো তাপগ্রাহী ও তাপমোচী রাসায়নিক পরিবর্তন। নেক্সট হচ্ছে তাপমোচী ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, ভালো করে পড়বে। তো এই যে 3টে প্রথমের প্রশ্ন, এই 3টে প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো, ভালো করে পড়বে। তারপরে 5এরটা বলছে জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার মিনিট 2 মধ্যে দেখা যায় টেস্ট টিউব এর বাইরে গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া কি ধরনের পরিবর্তন? প্রশ্নটা দেখো ভালো করে, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার মিনিট 2 মধ্যে দেখা গেল যে টেস্ট টিউবের বাইরে গায়ে ফোঁটা ফোঁটা জল জমছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া কি ধরনের পরিবর্তন? তো এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে যেটা প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে চুনাপাথর থেকে পোড়া চুন তৈরি হলে এটি কি ধরনের পরিবর্তন বিক্রিয়া সহ লেখো। তারপরে উদাহরণসহ জারণ ও বিজারণের সংজ্ঞা দাও এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, ব্যাখ্যা দাও। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে এবং এই যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এই প্রশ্নটা তোমরা উদাহরণসহ কিন্তু লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে। এবার দেখো মোর্চে কি, মোর্চের সংকেত লেখো এবং মোর্চে পড়ার শর্ত কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? এবং 11 নম্বর ওয়েল্ডিং কারখানার কর্মীরা বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা ব্যবহার করেন কেন? তো এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। তারপরে আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে নিচের বিক্রিয়াগুলিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এবং জারক ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা একটা দেবে, এমন একটা বিক্রিয়া দিয়ে দেবে, ঠিক আছে? এমন একটা বিক্রিয়া দিয়ে দেবে এবং এই বিক্রিয়া থেকে তোমাদের এই 4টে জিনিস জারণ বিক্রিয়া, তারপরে বিজারণ, দেখে নাও জারণ, এই জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক এবং বিজারক দ্রব্য, এই 4টে জিনিস কিন্তু তোমাদের লিখতে হবে। তো আমি এখানে তোমাদের 6টা দিয়েছি, 6টা বিক্রিয়া দিয়েছি। তোমাদের বইয়ের 107 পৃষ্ঠাতে কিন্তু আরো আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। এই যে 107 পৃষ্ঠা এটা তোমাদের বইয়ে নাও মিলতে পারে, কারণ আমার কাছে যে বইটা আছে সেটা অনেক পুরানো। তো তোমরা খুঁজে নেবে 107-এর
পরে পরে হবে এই চ্যাপ্টারের, যেখানে দেখবে এই জারণ বিজারণ জারক ও বিজারক দ্রব্যর এমন একটা ছক দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা এইগুলোর সাথে সাথে করে নেবে। তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে তোমরা যদি এগুলো করো তাহলে মোটামুটি হয়ে যাবে। এবার আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে। তো পরবর্তী চ্যাপ্টার দেখো কি আছে, তড়িতের রাসায়নিক প্রভাব। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট, যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তারপরে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তড়িৎ অবিশ্লেষ্য কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ দাও, পড়বে ভালো করে। তারপরে হচ্ছে দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ দাও, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ দাও, এটাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তারপরে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন, অথবা কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না কেন, পড়বে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ বিশ্লেষণে উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। ঠিক আছে, এছাড়া তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে পড়বে, এর মধ্যে 5এরটা একটু বেশি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। তারপরে ক্যাটায়ন কাকে বলে, নেক্সট হচ্ছে খুব ভালো করে পড়তে হবে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি। পরে হচ্ছে বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী নয় কেন, এবং জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। 11টা হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে, এর প্রয়োজনীয়তা লেখো। এবং এই 12 যে এই প্রশ্নটা দেখছো না, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা কি, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করবে, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের বইয়ের দেখবে 117 পৃষ্ঠাতে আছে, পেজ নাও মিলতে পারে, তো সেখান থেকে কিন্তু একটা ছক আছে, ওই ছকটা পড়ে নেবে তাহলে কিন্তু হবে। এরপরে দেখো, এরপরে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার আছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এখান থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বজ্রপাত কাকে বলে, 2 হচ্ছে বজ্রনাদ কি, 3 হচ্ছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কি কি, 4 বজ্র নিরোধক কি, এবং ভালো বজ্র নিরোধকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, 5 বজ্রপাতের সময় কি করা উচিত ও কি করা উচিত নয়, 6 বজ্র নিরোধকের কার্য নীতি বর্ণনা সংক্ষেপে লেখো। এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয়, বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করবে কিভাবে। তারপরে হচ্ছে দেখো ম্যালেরিয়া রোগের লক্ষণ এবং ডেঙ্গু রোগের লক্ষণ, এই প্রশ্নগুলো তোমরা মহামারী থেকে ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে দেখো 9টা কি বলছে, স্মল পক্স রোগটিকে রেড প্লেগ বলা হয় কেন, 10 মানুষের দেহে এইডস রোগ বা HIV কিভাবে সংক্রামিত হয়, এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, 11 শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি খাড়া হয়ে যায় কেন, ক্ষীণ চিরচির শব্দই বা কেন শোনা যায়, 12 কলেরা কালাজ্বর যক্ষারোগ ও প্লেগ রোগের লক্ষণগুলি লেখো। যে কোনো একটা রোগের লক্ষণ কিন্তু পরীক্ষায় দেবে, তো অবশ্যই আমি যেগুলো বলেছি সেগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এরপরে দেখো মানুষের খাদ্য উৎপাদন, এখান থেকে যেগুলো পড়বে সেটা প্রথমেই এই NPK বলতে কি বোঝো ভালো করে পড়তে তোমাদের কিন্তু হবে, NPK। তারপরে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, এই প্রশ্নটা তো মোটামুটি 99% স্কুলে এই প্রশ্নটা দেবে। ঠিক আছে, যে জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো, তাহলে পার্থক্য জৈব সার ও অজৈব সার, তাহলে শস্য আবর্তন বলতে কি বোঝো এবং শস্য আবর্তন কিভাবে করা হয়, তারপরে হচ্ছে শস্য আবর্তনের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়, 3টে প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে শস্য আবর্তন থেকে। তারপরে দেখো
বীজ রোপণ যন্ত্র কি, এই যন্ত্রটি ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, এবং পার্থক্য লেখো রবি ও খারিফ ফসল, শিয়ন ও স্টক কি। 8 নাম্বার আমের জোড়া কলম করার দুটি কারণ লেখো। তো এই প্রশ্নগুলো পড়বে, এর সাথে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে দেখো চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা লেখো, এবং হচ্ছে কিভাবে চা গাছের অঙ্গজ বিস্তার করা হয়, অথবা অঙ্গজ বিস্তারের মাধ্যমে কিভাবে চা গাছের চারা তৈরি করা হয়। 11 চা চাষের জন্য চা বাগানে কিভাবে ছায়ার ব্যবস্থা করা হয়, এবং চা বাগানে আগাছা দমন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, চা চাষের ক্ষেত্রে ফসল তোলা এবং চা পাতা তৈরির পদ্ধতি সংক্ষেপে লেখো। তারপরে হচ্ছে শ্রমিক মৌমাছির কাজ লেখো, এবং শ্রমিক মৌমাছি কিভাবে মধু তৈরি করে। 14 এপিকালচার বা মৌচাষ কাকে বলে, দেশীয় পদ্ধতি মৌচাকের অসুবিধাগুলি কি কি। তো এই প্রশ্নটা আমি হাইলাইট করিনি, কিন্তু এই প্রশ্নটা আমি ডবল স্টার দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। তারপরে দেখো আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা এই প্রশ্নটা এইভাবে দেয় মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি লেখো। তো এই যে প্রশ্নটা, এটা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়বে যে মৌমাছি তৈরির পদ্ধতি। তারপরে দেখো মৌমাছির জীবনচক্রে কয়টি দৃশ্য দেখা যায় ও কি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো যারা ভাবছো যে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে তাদেরকে বলবো তোমরা যেগুলো হাইলাইট করা আছে সেগুলোই কিন্তু পড়বে। বুঝতে পারছো তোমাদের ক্লাস 8 অনেকগুলো চ্যাপ্টার আছে এবং তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে, এই জন্য প্রশ্নগুলো আমি দিয়েছি। এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে পরীক্ষা কিন্তু আসে, তোমাদের পশ্চিমবঙ্গে এত স্কুল আছে, তো এই জন্য সাজেশনটা কিন্তু সবার জন্যই তৈরি করেছি। দেখবে এর বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে না, বিশেষ করে হাইলাইটগুলো তোমরা পরীক্ষায় পাবেই। তো দেখো পরের আলোচনা করি। 17 মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। 18 রানী মৌমাছির কাজ লেখো। 19 বহিরাগত কার্প কি, আতুর পুকুর কি। 20 কার্প কি। 21 পার্থক্য হচ্ছে মেজর কাপ ও মাইনর কাপ। 22 মাছের ডিম পোনা থেকে কি পূর্ণাঙ্গ মাছ কিভাবে পাওয়া যায় সংক্ষেপে লেখো, অথবা এই প্রশ্নটা এইভাবে দেয় পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি। 23 মিশ্র মাছ চাষ ও নিবিড় মাছ চাষ কাকে বলে। এরপরে দেখো ময়লা জলে মাছ চাষের সুবিধা কি, টিকা লেখো ডিপ লিটার পদ্ধতি, এবং 26 লিটার কি, লিটার তৈরির আগে কি করা হয়। 27 হচ্ছে এপিআরি কি। 28 ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি সংক্ষেপে লেখো। এই দুটো প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, একটা কিন্তু এর মধ্যে তোমরা পরীক্ষায় পাবেই পাবে। তো এই যে প্রশ্নগুলো আমি দিলাম সেগুলো তোমরা ভালো করে পড়বে। এই 5টা চ্যাপ্টার থেকে ইন ডিটেলস যা পরীক্ষা আসে সেগুলো কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছি। তো দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষা কিন্তু পাবে। তো এই প্রশ্নগুলো তোমরা পড়া শুরু করে দাও, তোমাদের এখন থেকে যদি পড়ো তোমাদের পরীক্ষার 10 দিন মতো সময় আছে, দেখবে কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে। আর তোমরা যদি কমপ্লিট সাজেশনটা চাও, ঠিক আছে, একদম এই যে বইটা ছোট প্রশ্নের উত্তর যেখানে দেওয়া আছে, তো এটা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে যাবে, বা হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবে যে স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই, ঠিক আছে। তো তাদের আমি কিন্তু এই একটা কিউআর কোড দেবো, ওখানে পেমেন্ট করবে, তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। নাম্বারটা আমি এখানে লিখেই দিয়েছি, দেখো নাম্বারটা 74 77 49 78 57, আমি একটু বড় করে লিখে দিই, 74477497857, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, তোমাদের অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশন লাগে সেটাও আমাকে জানাবে। আর অবশ্যই তোমাদের কি লাগবে সেটা কমেন্ট করবে, কারণ আমি তোমাদের সব কমেন্টই পড়ি, তোমরা যেমন যেমন ভিডিও চাইবে আমি কিন্তু তোমাদের জন্য সেরকম ভিডিওই বানিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।